তো আজকে আমরা ক্লাইডের অন্তরক সমীকরণ করব। ক্লাইডের অন্তরক সমীকরণটি হচ্ছে এইভাবে: যদি কোনো অন্তরক সমীকরণের আকার যদি y ইকুয়াল টু পি অফ এক্স প্লাস এফ অফ পি আকারের হয়, তখন তাকে বলা হবে ক্লাইডের অন্তরক সমীকরণ। ঠিক আছে, ক্লাইডের আকারের অন্তরক সমীকরণ। তাহলে ক্লাইডের আকারের অন্তরক সমীকরণে কি থাকবে? ক্লাইডের আকারের অন্তরক সমীকরণটা হবে y ইকুয়াল টু পি এক্স প্লাস এফ অফ পি, যেখানে যেখানে আমরা পি সমান ধরবো যে ডিওয়াই ডিএক্স। পি হচ্ছে ডিওয়াই ডিএক্স। এখন এই যে ক্লাইডের আকার অন্তরক সমীকরণটা যদি y ইকুয়াল পি এক্স প্লাস এফ অফ পি আকারে থাকে, তখন তাকে বলা হয় প্রকাশ্য আকার। প্রকাশ্য আকারের ক্লাইডের অন্তরক সমীকরণ। তাহলে এটাকে বলা হয় প্রকাশ্য আকারের ক্লাইডের সমীকরণ। ক্লাইডের সমীকরণ। তাহলে প্রকাশ্য আকার কখন হবে? যখন যখন সে ইমপ্লিসিট ফাংশন হবে। যখন সে ইমপ্লিসিট ফাংশন আকারে দেখাবে, তখন সে হবে প্রকাশ্য আকার। যখন সে এক্সপ্লিসিট ফাংশন আকারে দেখাবে, তখন সে হবে ক্লাইডের আকার অন্তরক সমীকরণ। অর্থাৎ এক্সপ্লিসিট আকারে দেখানো মানে হচ্ছে, মনে করো এক্স পি এল আই সিআইটি এক্সপ্লিসিট আকারে দেখাবে। তাহলে অর্থাৎ এখানে y ইকুয়াল টু এফ অফ এক্স আকারের যদি সমীকরণ হয়, ফাংশনটা যদি আকারে হয়, অর্থাৎ y অধীন চলকের দিকে থাকবে, স্বাধীন চলকের দিকে থাকবে, এরকম যদি হয়, তাহলে সেটাকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন। এটা হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশন। তাহলে এক্সপ্লিসিট ফাংশন আকারে যখন হবে, তখন সেটা হচ্ছে ক্লাইডের আকারের প্রকাশ্য আকারের সমীকরণ। এখন দেখো, যদি কোনো কারণে এই সমীকরণটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, অর্থাৎ y মাইনাস পি অফ এক্স সমান এফ অফ পি আকারে যদি প্রকাশ করি, তখন এই সমীকরণকে বলা হবে ক্লাইডের আকারের সমীকরণ, অন্তরক সমীকরণ অপ্রকাশ্য আকারে। তাহলে এটাকে বলা হবে ক্লাইডের অপ্রকাশ্য আকারের অন্তরক সমীকরণ। আকারের অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ। তাহলে আমরা একটু কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। যদি আমার প্রকাশ্য আকারে যদি হয়, তাহলে প্রকাশ্য আকারে হওয়ার নিয়মটা কি? y ইকুয়াল টু পি অফ এক্স প্লাস এফ অফ পি আকারে যদি হয়, তাহলে তারা হচ্ছে প্রকাশ্য আকারে, তারা হবে প্রকাশ্য আকারে। তাহলে প্রকাশ্য আকারের উদাহরণগুলো আমরা একটু দেখি। প্রকাশ্য আকারের ক্লাইডের অন্তরক সমীকরণ। ক্লাইডের অন্তরক সমীকরণ। এটা হচ্ছে প্রকাশ্য আকারে। তাহলে দেখো, এটা আমাদের এই আকারকে স্যাটিসফাই করতেছে, কারণ y সিঙ্গেল থাকবে, এরপরে px, এরপরে p p এর একটা ফাংশন, a বাই p হচ্ছে p এর একটা ফাংশন। দ্বিতীয় সমীকরণটা দেখো, y ইকুয়াল টু px, y ইকুয়াল টু px ঠিক থাকবে, আর f অফ p যে আকারটা হচ্ছে সেটা হচ্ছে p স্কয়ার। এখানে দেখো পরেরটা 3 নাম্বার, y ইকুয়াল টু px মাইনাস p কিউব, ও y ইকুয়াল টু px প্লাস, এটা ln p হবে, ln x না, এটা ln p হবে, ln p। তারপরে y ইকুয়াল টু px প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস b স্কয়ার, y ইকুয়াল টু px প্লাস sin ইনভার্স p। এরা সবাই হচ্ছে ক্লাইডের অপ্রকাশ্য আকারের অন্তরক সমীকরণ। এখন আমরা ক্লাইডের অপ্রকাশ্য আকার অন্তরক সমীকরণগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা আগেই বুঝেছি যে অপ্রকাশ্য আকারটি হবে এইভাবে। অপ্রকাশ্য আকার হবে y মাইনাস px ইকুয়াল টু f অফ p। এই আকারে হতে হবে, এই আকারে হতে হবে।
তাহলে দেখো এখানে সমীকরণটা কি আকারে থাকতেছে, সমীকরণটা ওয়াই, এটাকে আমরা এইভাবে দিব, এটাকে আমরা এইভাবে দিই যে ফাংশনটি এইভাবে থাকবে অপ্রকাশ্য আকারে, যেখানে y মাইনাস px পুরাটাকে একটি চলক হিসেবে বিবেচনা করব, আর p হচ্ছে আলাদা একটা চলক হিসেবে থাকবে। তার মানে দেখো এই যে আমার প্রথম সমীকরণটা কত, y মাইনাস px এর স্কয়ার, এটা এই সমীকরণের এই চলকের আকৃতি, তারপরে p এর আকৃতি হচ্ছে p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 1 নং সমীকরণটি হচ্ছে ক্লাইরোর অপ্রকাশ্য আকারের অন্তরক সমীকরণ। দ্বিতীয় সমীকরণটি দেখো, এটা কি আকারে আছে, px মাইনাস y হোল কিউব প্লাস px মাইনাস y প্লাস পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো আমাদের থাকার কথা ছিল y ইকুয়াল টু px, এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কত আসবে, মাইনাস y মাইনাস px এর হোল কিউব আসবে, মাইনাস y মাইনাস px এর px আসবে, প্লাস পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 আসবে। তার মানে এটাকে সাজাইতে গেলে আমরা সাজিয়ে লিখলে আমরা কি পাবো, y মাইনাস px আকারে পাবো। তাহলে এরাই হচ্ছে ক্লাইরোর অপ্রকাশ্য আকারের অন্তরক সমীকরণ। তাহলে আমরা আগের পড়াটা আবার একটু রিপিট করি, তাহলে আমরা কি পাবো, আমাদের ক্লাইরোর সমীকরণটি হচ্ছে y ইকুয়াল টু পি অফ এক্স প্লাস এফ অফ পি। এটা হচ্ছে ক্লাইরো সমীকরণ। ক্লাইরো সমীকরণের দুইটা অংশ থাকবে, একটি হচ্ছে প্রকাশ্য আকার আর একটি হচ্ছে অপ্রকাশ্য আকার। প্রথম যে আকারটি, যেটি আমরা এখন যেটা লিখেছি, সেটা হচ্ছে প্রকাশ্য আকার, এবং অপ্রকাশ্য আকার হলে সেটা হবে এফ অফ ওয়াই মাইনাস পি এক্স কমা পি আকারে থাকতে হবে। ওকে, এখন উপপাদ্য 1, ক্লাইরোর অন্তরক সমীকরণের সাধারণ সমাধান কিভাবে নির্ণয় করতে সেটা আমরা দেখব। তো সাধারণ সমাধান বের করা মানে হচ্ছে এখানে আমার অধীন চলকের সাপেক্ষে স্বাধীন চলকের, যে স্বাধীন চলক এবং অধীন চলকের সম্পর্ক আকারে প্রকাশ করা। তাহলে দেখো আমার আমাকে ক্লাইরো সমীকরণ আমরা জানি যে y ইকুয়াল টু পি অফ এক্স প্লাস এফ অফ পি। ওকে, এই সমীকরণকে আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে y চলে আসবে কিভাবে, y চলে আসবে dy dx ইকুয়াল, এখানে p এবং x গুণ আকারে আছে, তাহলে এখানে আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করব। মনে করো p কে বাইরে নিয়ে আমি দিলাম d dx অফ x প্লাস x কে বাইরে নিয়ে dp dx প্লাস, এখন এই ফাংশনকে যদি অন্তরীকরণ করি তাহলে f প্রাইম p আসবে, p কে আবার অন্তরীকরণ করলে আসবে dp dx। ওকে, আমরা জানি যে এখানে যে ক্লাইরো সমীকরণে যে পিটা কি জানি, p হচ্ছে dy dx, তাহলে যেখানে dy dx লেখা থাকবে সেখানে আমরা কি বসাতে পারি, p বসাতে পারি। তাহলে এই যে বাম দিকে dy dx লেখা আছে, সেটার জন্য আমি দিলাম p, এখানে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে, তাহলে থাকবে p, আর এখানে থাকতেছে x dp dx প্লাস f প্রাইম p dp dx। p আর p কাটা যাবে, তাহলে আমার এখানে dp dx যদি আমি কমন নেই, তাহলে আমার থাকতেছে কি, আমার থাকতেছে x প্লাস f প্রাইম p ইন্টু 0। এখন যেহেতু দুইটার গুণফল 0, তাহলে আমরা কি ধরতে পারি, আমরা ধরতে পারি dp dx ইকুয়াল টু 0 অথবা x প্লাস f প্রাইম p সমান 0 ধরতে পারি। এখন এই dpdx কে ডিফারেন্সিয়েট করলে 0 পাওয়া যায়, অর্থাৎ p কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, ডিফারেন্সিয়েশন করলে p পাওয়া যায়। তার মানে কি, আমরা জানি p অবশ্যই ধ্রুবক হবে। কেন, কারণ আমরা জানি যে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, যেহেতু p কে ডিফারেন্সিয়েশন করে 0 পাওয়া গেছে, তার মানে p কি হবে, ধ্রুবক হবে। ওকে,
এখন এই যে পি এর মান আমি যদি আমার ক্লাইডোর আকারের সমীকরণে যদি বসাই তাহলেই আমি পাবো সাধারণ সমীকরণ। ঠিক আছে, আপাতত আমরা দ্বিতীয় অংশটি নিয়ে কাজ করব না, দ্বিতীয় অংশটি নিয়ে যখন কাজ করব তখন পরের উপপাদ্যে দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব। তার মানে এখানে যদি আমি পি ইকুয়াল টু সি পাওয়া গেছে এই মানটা যদি বসাই তাহলে আমাদের আকারটা আসবে এইভাবে যে ক্লাইরো সমীকরণের সাধারণ সমাধান, অর্থাৎ ক্লাইরো সমীকরণটা কি ছিল, আমাদের ক্লাইরো সমীকরণটা ছিল y ইকুয়াল টু px প্লাস fo p ছিল। এখন আমি যেহেতু সমীকরণে p এর মান পেয়েছি c, তাহলে c যদি বসাই তাহলে y ইকুয়াল টু cx প্লাস f অফ c হবে। এই সমীকরণটাকে বলা হয় ক্লাইরোর আকারের সমীকরণের সাধারণ সমাধান। অর্থাৎ সাধারণ সমাধান কিভাবে পাবো, ক্লাইরোর আকারের সমীকরণ থেকে পি এর মান যদি সি বসানো হয় ক্লাইরোর সমীকরণে তখন সাধারণ সমাধান পাওয়া যায়। এখানে এই কথাটাই লেখা আছে, ক্লাইরোর সমীকরণে পি ইকুয়াল টু সি বসিয়ে এর সাধারণ সমাধান পাওয়া যায়। এটা এমসিকিউতে 1 মার্কের যে প্রশ্নগুলো আছে সেখানে থাকতে পারে ক্লাইরোর সমীকরণের সাধারণ সমাধান কিভাবে নির্ণয় করা হয়। অথবা তোমাকে প্রশ্নগুলো এইভাবেও দিতে পারে যে প্রশ্নটা এইভাবে দিতে পারে, যেমন y ইকুয়াল টু px প্লাস 4p কিউব। এটা কি, এটা হচ্ছে ক্লাইডোর আকারের সমীকরণ। তাহলে এটি ক্লাইডোর আকারের সমীকরণ, প্রশ্নে বলে দিবে না, প্রশ্নে বলবে যে এই সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্নটা দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে একটি ক্লাইডোর আকারের সমীকরণ। তো ক্লাইডোর আকারের সমীকরণে আমি যদি পি এর বদলে সি বসাই তাহলে কি পাবো, সাধারণ সমাধান পাবো। তাহলে উক্ত সমীকরণে এই যে পি এর বদলে যদি সি বসাই তাহলে y ইকুয়াল টু cx 4p কিউবের বদলে আসবে c কিউব। তাহলে এই সমীকরণের সাধারণ সমাধান হচ্ছে y ইকুয়াল টু cx প্লাস 4c কিউব। অনুরূপভাবে দ্বিতীয় সমীকরণটি দেখো, y ইকুয়াল টু px প্লাস সাইন ইনভার্স p, এটিও ক্লাইডোর আকারের সমীকরণ। তাহলে এই সমীকরণে আমরা p এর বদলে যদি c বসাই তাহলে আমরা কি পাবো, y ইকুয়াল টু cx প্লাস সাইন ইনভার্স c। এটি হচ্ছে y ইকুয়াল টু px প্লাস সাইন ইনভার্স p এর সাধারণ সমাধান। আমরা তৃতীয় আরেকটি উদাহরণ দিয়ে এটা শেষ করব, y ইকুয়াল টু px প্লাস ln অফ 1 প্লাস p। এই সমীকরণের হচ্ছে ক্লাইডোর আকারের সমীকরণ। যদি এর সাধারণ সমাধান বের করতে চাই তাহলে আমি এই সমীকরণে p এর বদলে কি বসাতে হবে, c বসাতে হবে। তাহলে এই সমীকরণে p এর বদলে যদি c বসাই তাহলে y ইকুয়াল টু cx প্লাস ln অফ 1 প্লাস c। এটি হচ্ছে y ইকুয়াল টু px প্লাস ln অফ 1 প্লাস p এর সাধারণ সমাধান। তাহলে আমরা আমাদের মনে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, সাধারণ সমাধান কিভাবে বের করতে হয়, ক্লাইডোর আকারের সাধারণ সমাধান, অন্তরক সমীকরণের সাধারণ সমাধান কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝে গেছি। এখন আমরা দ্বিতীয় অংশটি কাজ করব। আমরা আগের অঙ্কে আমাদের দুইটা রাশি জিরো ছিল, আমি শুধু ডিপি ডিএক্স ইকুয়াল টু জিরো ধরে কাজ করেছিলাম। এখন পরের অংশটি দিয়ে কাজ করব। তাহলে থিওরিটা থাকবে এরকম, দেখাও যে ক্লাইডোর অন্তরক সমীকরণ y ইকুয়াল টু px প্লাস f অফ p এর ধ্রুবক বর্জিত সমাধানটি হচ্ছে x ইকুয়াল টু মাইনাস f প্রাইম p, y ইকুয়াল টু মাইনাস p ইন্টু f প্রাইম p প্লাস f অফ p, যা প্যারামিটার p এর পরামিতিক সমীকরণ। এখন দেখো পরামিতিক সমীকরণ কেন বলা হচ্ছে, যখন স্বাধীন চলক, অর্থাৎ আগে তোমাকে বুঝতে হবে যে পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ, এটি আগে ক্লিয়ার হতে হবে পরামিতিক সমীকরণ জিনিসটা কি। ঠিক আছে, মনে করো একটা ফাংশনে সাধারণত কি থাকে, একটা স্বাধীন চলক থাকে, একটা অধীন চলক থাকে। এই স্বাধীন চলক এবং এই অধীন চলক যদি তৃতীয় আরেকটি চলকের উপর নির্ভরশীল যদি হয়, ঠিক আছে, তৃতীয় আরেকটি চলকের উপর নির্ভরশীল হয় তখন সেই চলককে বলা হয় প্যারামিটার, এবং এই দুইজনের চলক দুইটার মিলিত সমীকরণকে বলা হয় পরামিতিক সমীকরণ। তাহলে পরামিতিক সমীকরণ কি, একটা ফাংশনের স্বাধীন চলক এবং অধীন চলক যদি তৃতীয় আরেকটি চলকের উপর পৃথক পৃথকভাবে নির্ভরশীল হয়, ফাংশন গঠন করে, অর্থাৎ নির্ভরশীল হয় এবং ফাংশন গঠন করে, তাহলে তাদের মিলিত যে রূপ তাকে বলা হয় পরামিতিক সমীকরণ এবং টি কে বলা হবে প্যারামিটার। এখন দেখো এখানে এক্স এর জন্য একটা সম্পর্ক পি এর এবং ওয়াই এর জন্য পি এর আরেকটি সম্পর্ক পাওয়া গেছে, সেজন্য এখানে প্যারামিটার হচ্ছে পি, এবং যেহেতু এক্স এবং ওয়াই মিলে সমীকরণ গঠন করবে সেজন্য এটাকে বলা হয় পরামিতিক সমীকরণ।
তাহলে পরামিতিক সমীকরণটা কিভাবে আসবে সেটা আমাদের মনে ক্লিয়ার। এখন আমরা পরামিতিক সমীকরণটা বের করব। তাহলে আগের মতোই আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের যে ক্লাইরোর যে সমীকরণটি আছে সেটি আমরা লিখব। সাধারণ সমীকরণ y px প্লাস f প্রাইম p। এখন আমি এটাকে একবার ডেরিভেটিভ করব, তাহলে কত হবে dy dx ইকুয়াল টু p প্লাস x ইন্টু, আমি একসাথে লিখে দিচ্ছি, দেখো বোঝা যাচ্ছে কিনা, না হলে আমি ডিটেলস আগের অঙ্কে যেহেতু ডিটেলস করা হয়ে গেছে সেজন্য এখানে জাস্ট, সরি এখানে প্রাইম নাই, এখানে প্রাইম নাই, সরি প্রাইম নাই। এখন ডিফারেন্সিয়েশন করলে এটা কি আসবে, প্রাইম আসবে, f প্রাইম p, তারপরে আসবে dp dx। তাহলে আমরা জানি যে dy dx মানে কত, p, p ইকুয়াল টু p প্লাস x dp dx প্লাস f প্রাইম p dp dx লেখা যায়। তাহলে p আর p কাটা গেল, এটা আগের অংশের মতোই আর কি। তাহলে এখান থেকে আমি যদি dp dx কমন নেই তাহলে কি থাকবে, dp dx কমন নিলে তো আমার থাকবে x প্লাস f প্রাইম p সমান 0। আগের অঙ্কটা কি 0 ধরেছিলাম, আগের অঙ্কটাই আমরা dp dx কে 0 ধরে কাজ করেছিলাম। এখন আমরা dp dx এর যে রাশিটা সেটা নিয়ে কাজ করব না, দ্বিতীয় রাশি যে x প্লাস f প্রাইম p সমান 0 এটা নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে আমরা কি পাই, x ইকুয়াল টু মাইনাস f প্রাইম p পাই। এখন এই সমীকরণ, এই যে মান x এর মান x ইকুয়াল টু মাইনাস f প্রাইম p, এটা যদি আমি ক্লাইরোর যে সমীকরণ একে যদি বসাই তাহলে y এর মান কত আসবে, এই দেখো y এর মান আসতেছে, তাহলে x এর মান মাইনাস f প্রাইম p যদি আমি 1 নং সমীকরণে বসাই, এখানে বসাই তাহলে কি আসবে, y আর আসবে। তাহলে আমরা বলতে পারি y সমান মাইনাস p f প্রাইম p প্লাস f অফ p। তাহলে দেখো x এবং y এর এই যে মিলিত সমীকরণ সেটাই কি নির্দেশ করে, পরামিতিক সমীকরণ নির্দেশ করে। তাহলে ক্লাইরোর সমীকরণকে আমরা যদি প্রথম ধাপে অন্তরীকরণ করে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দুইটা রাশি পাবো, একটা হচ্ছে dpdx আর একটা হচ্ছে x প্লাস f প্রাইম p। dpdx কে 0 ধরে যে মান পাবো, p এর মান বসায় যে সমীকরণটা পাবো সেটাকে বলা হবে সাধারণ সমাধান। এবং এই যে এখান থেকে p দ্বিতীয় অংশটি যে x প্লাস f প্রাইম p ইকুয়াল টু 0, এটাকে বসিয়ে যে মান দুইটা পেয়েছি এটাকে বলা হয় ধ্রুবক বর্জিত সমাধান বা ব্যতিক্রমী সমাধান। তার মানে ক্লাইরো সমীকরণে দুইটি অংশ থাকবে, একটি হচ্ছে সাধারণ সমাধান আর একটি হচ্ছে ধ্রুবক বর্জিত সমাধান। তাহলে দেখো ধ্রুবক বর্জিত সমাধান কিভাবে আসবে, ধ্রুবক বর্জিত সমাধানটা আসবে ওই যে পরামিতিক আকারে যেটা প্রকাশ করছি, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস f প্রাইম p, আর একটা আছে y ইকুয়াল টু মাইনাস p ইন্টু f প্রাইম p প্লাস f অফ p। এই দুইটা মিলিত সমীকরণকে বলা হয় ধ্রুবক বর্জিত সমাধান। এবং আমরা জানি যে ধ্রুবক বর্জিত সমাধানটি হচ্ছে ব্যতিক্রমী সমাধান। তাহলে এক মার্কের যে প্রশ্নগুলো তোমাদের আসে সেখানে এই প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, ক্লাইরোর সমীকরণের ব্যতিক্রমী সমাধান কাকে বলে। ব্যতিক্রমী সমাধান হচ্ছে ক্লাইরো সমীকরণের ধ্রুবক বর্জিত সমাধানকে ব্যতিক্রমী সমাধান বলা যায়। তাহলে আমরা এখানে দুইটা জিনিস ক্লিয়ার হলাম, একটা হচ্ছে তোমাকে থাকবে যে সাধারণ সমাধান, ক্লাইরো সমীকরণের সাধারণ সমাধান, সাধারণ সমাধান কোথায়, ক্লাইরো সমীকরণ, ক্লাইরোর সমীকরণ, সমীকরণের সাধারণ সমাধান। তাহলে সাধারণ সমাধান কি হবে, সাধারণ সমাধান হবে y ইকুয়াল টু কত হবে, cx প্লাস f অফ c। অর্থাৎ কি বসাতে হবে, p সমান c বসিয়ে যে সমাধানটা পাবো সেটা হবে সাধারণ সমাধান। আর ব্যতিক্রমী সমাধান কি হবে, ব্যতিক্রমী সমাধান এইটা কি হবে, ব্যতিক্রমী সমাধানটি হবে ধ্রুবক বর্জিত সমাধান। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ধ্রুবক বর্জিত সমাধান।
এটাকে ক্লাইরোর ধ্রুবক বর্জিত সমাধানকে বলা হয় ব্যতিক্রমী সমাধান। সেটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস এফ প্রাইম পি, y ইকুয়াল টু মাইনাস পি ইন্টু এফ প্রাইম পি প্লাস এফ অফ পি। এটা হচ্ছে ব্যতিক্রমী সমাধান। তাহলে আমরা ক্লাইরো সমীকরণের যখন রিলেটেড যখন অন্তরক সমীকরণে যখন সমাধান করব বা গাণিতিক সমস্যার সমাধান করব, তখন আমাদের মাথায় দুইটা জিনিস রাখতে হবে। একটি হচ্ছে ক্লাইরো সমীকরণের সাধারণ সমাধান, আর একটি হচ্ছে ব্যতিক্রমী সমাধান। তাহলে আমরা এই টাইপের একটা প্রবলেম সলভ করব। ঠিক আছে, তাহলে আমাকে এখানে প্রশ্নে দেওয়া আছে y ইকুয়াল টু পি অফ এক্স প্লাস এ বাই পি এর সাধারণ সমাধান ও ব্যতিক্রমী সমাধান নির্ণয় করো। এইটি ক্লাইরোর আকারের সমীকরণ এবং আমরা এটা সমাধান করব। তাহলে আমরা শুরু করব এইভাবে যে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে কি y ইকুয়াল টু পি অফ এক্স প্লাস এ বাই পি, এটা আমাদের দেয়া আছে। এখন এটার সমীকরণের নাম দিলাম এক। তাহলে আমি এখানে দিব এক নং কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা কি পাবো? আমরা y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? dy dx আসবে। এখানে পি এক্স গুণ আকারে আছে, তাহলে আমাদের অন্তরীকরণের গুণের সূত্র ইউবি সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তার মানে কত হবে? পি ইন্টু ডি ডিএক্স অফ এক্স প্লাস এক্স কে বাইরে নিয়ে ডিপি ডিএক্স প্লাস, ওকে। এইখানে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এটা প্লাস না, এটা আমরা মাইনাস দিয়ে দিব। আচ্ছা, প্লাসই থাকুক, পরে আমরা সূত্র বসাবো। তাইলে এ থাকলো, তাহলে ওয়ান বাই পি কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার হবে, আর থাকবে ডিপি ডিএক্স। আমার মনে হয় এতটুকু ক্লিয়ার। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, আমরা জানি যে ডি ওয়াই ডিএক্স মানে হচ্ছে পি। ক্লাইডোর অন্তরক সমীকরণ যখন করার সময় এটা মনে রাখতে হবে যে পি সমান ডিওয়াই ডিএক্স। তাহলে কোথাও যদি ডিওয়াই ডিএক্স থাকে সেখানে আমি পি ব্যবহার করতে পারবো, অথবা পি থাকলে ডিওয়াই ডিএক্স প্রয়োগ করতে পারবো। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স এর বদলে পি দিলাম। তাহলে এখানে পি এক্স কে একবার ডেরিভেটিভ করলে ওয়ান হবে, ওয়ান দিলাম, প্লাস এক্স ডিপি ডিএক্স মাইনাস এ বাই পি স্কোয়ার ডিপি ডিএক্স। তাহলে এখান থেকে পি আর পি কাটা যাবে, তারপরে আমি ডিপি ডিএক্স কমন নিব। ডিপি ডিএক্স কমন নিলে কত থাকবে? এক্স মাইনাস এ বাই পি স্কোয়ার ইকুয়াল টু 0, এটা থাকবে। তাহলে আমরা কি করব? আমরা অতএব আমরা দিব ডিপি ডিএক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস এ বাই পি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমি জানি যে ডিপি ডিএক্স ইকুয়াল টু যেহেতু 0, তার মানে পি কে ডেরিভেটিভ করলে 0 পাওয়া যায়। এটা কখন সম্ভব? যখন পি ধ্রুবক হবে। তাহলে পি সমান আমি সি দিতে পারি। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সমীকরণে যদি এই মানটা বসানো হয়, আমরা আগেই বলেছি যখন পি ইকুয়াল টু সি বসানো হবে তখন কি পাওয়া যাবে? সাধারণ সমাধান পাওয়া যাবে। ক্লাইরোর আকারের সমীকরণে যখন পি সমান সি বসানো হবে তখন সাধারণ সমাধান পাওয়া যাবে। অতএব নির্ণেয় সাধারণ সমাধান কত হবে? আমাদের সমীকরণটা ছিল কিরকম? আমাদের সমীকরণটা ছিল y ইকুয়াল টু px প্লাস a বাই p, এরকম ছিল আমাদের সমীকরণ। আমাদের সমীকরণটা এরকম ছিল। এখন এখানে p এর বদলে আমি বসাবো c। তাহলে y ইকুয়াল টু কত হবে? cx প্লাস a বাই c। তাহলে এটি হচ্ছে আমাদের সাধারণ সমাধান। ঠিক আছে,
এখন আমরা ব্যতিক্রমী সমাধান বের করব। আমরা জানি যে ব্যতিক্রমী সমাধান বের করতে হলে আমাদের দ্বিতীয় শর্তটি থেকে কাজ করতে হয়। তাহলে আমরা এখান থেকে কাজ করব, দ্বিতীয় শর্তটি থেকে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা দ্বিতীয় শর্তটি নেই, তাহলে আমরা দ্বিতীয় শর্তটি শুরু করতে পারি এইভাবে, x মাইনাস a বাই পি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে a বাই পি স্কোয়ার সমান x, সেখান থেকে আমি যদি সাজিয়ে লিখি পি স্কোয়ার সমান a বাই x দিতে পারি। তাহলে p সমান কত দিতে পারি? a বাই x এর স্কোয়ার রুট মানে বর্গমূল। এখন পি এর এই যে দ্বিতীয় শর্তে যে পি এর মান, সেটা আমি যদি প্রথম সমীকরণে বসাই তাহলে আমরা পাবো ব্যতিক্রমী সমাধান। তাহলে আমি লিখবো পি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে যদি বসাই, আমাদের 1 নং সমীকরণটা কি ছিল? আমি আবার লিখে দিচ্ছি। 1 নং সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু px প্লাস a বাই p ছিল। তো এই সমীকরণটায় যদি আমি p এর মান বসাই তাহলে আমি লিখব y ইকুয়াল টু p এর বদলে আমি দিব a বাই x এর রুট ইনটু x প্লাস a বাই x এর বর্গমূল রুট। তাহলে এটাকে যদি আমি সাজাই তাহলে আমি দিব রুট a ইন্টু রুট এক্স, কারণ ভিতরের যে রুট এক্স আর বাইরে যে এক্স কাটা গেলে রুট এক্স উপরে উঠবে, প্লাস এখানে হবে রুট a আর রুট এক্স। তার মানে এখান থেকে আমরা y এর মান কি পাই? এখান থেকে আমরা y এর মান পাই হচ্ছে, এখান থেকে আমরা y এর যে মানটা পাবো সেটা হচ্ছে y ইকুয়াল টু, আমরা পাচ্ছি কত? y ইকুয়াল টু 2ax এর রুট বর্গমূল। তাহলে y স্কয়ার সমান কত? 4ax। ঠিক আছে, এখন এটা হচ্ছে, এটি হলো নির্ণেয় কি? ব্যতিক্রমী সমাধান। ব্যতিক্রমী সমাধান। তাহলে আমাদের, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এইভাবে যে অতএব y ইকুয়াল টু px প্লাস a বাই p এর সাধারণ সমাধান। সাধারণ সমাধান y ইকুয়াল টু cx প্লাস a বাই c, এবং ব্যতিক্রমী সমাধান। ব্যতিক্রমী সমাধান হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax। তো এইভাবে আমরা ক্লাইডর আকারের সমীকরণের সাধারণ সমাধান এবং ব্যতিক্রমী সমাধান নির্ণয় করব। আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে তোমাদের পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, এই সমীকরণে ঠিক আগের মতোই যে সাধারণ সমাধান এবং ব্যতিক্রমী সমাধান নির্ণয় করার জন্য বলছে। তাহলে আমরা শুরু করব এইভাবে যে y ইকুয়াল টু px প্লাস a স্কয়ার বাই p, এটা আমরা নাম দিলাম 1। তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো dy dx ইকুয়াল টু p প্লাস x dp dx মাইনাস a স্কয়ার বাই p স্কয়ার dp dx। আমি একসাথে লিখে দিয়েছি, তোমার বোঝা গেছে কিনা দেখো। দেখো এখানে px আছে, ইউবি সূত্র অ্যাপ্লাই করলে x কে ডেরিভেটিভ করলে p থাকবে, পরে x কে বাইরে নিয়ে p কে ডেরিভেটিভ করলে dp dx হবে। এখানে 1 বাই p কে যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস 1 বাই p স্কয়ার হবে, আর p কে ডেরিভেটিভ করলে dp dx হবে। তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে লিখি
তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত? ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে পি। পি সমান পি প্লাস এক্স ডিপি ডিএক্স সমান এ স্কোয়ার বাই পি স্কোয়ার ডিপি ডিএক্স। পি আর পি কাটা যাবে, তাহলে আমি এখান থেকে ডিপি ডিএক্স কমন নিলাম, তাহলে এক্স মাইনাস এ স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল 0। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা ডিপি ডিএক্স ইকুয়াল টু 0 ধরতে পারি। তাহলে ডিপি ডিএক্স কে যদি 0 ধরি তাহলে আমরা লিখতে পারি পি সমান সি, এটাকে দিলাম সমীকরণ 2। আবার আমি এক্স মাইনাস এ স্কোয়ার বাই পি স্কোয়ার সমান 0 ধরলাম, তাহলে এক্স ইকুয়াল টু আসবে এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার সমান কত আসবে? এ স্কোয়ার বাই এক্স, তাহলে পি সমান কত আসবে? এ বাই রুট এক্স। এটা দিলাম সমীকরণ 3। এখন সমীকরণ 2 এর মান যদি আমি 1 নং এ বসাই তাহলে সেটা পাবো সাধারণ সমাধান, আর সমীকরণ 3 এর মান যদি 1 নং এ বসাই তাহলে পাবো ব্যতিক্রমী সমাধান। তাহলে আমি লিখতে পারি এইভাবে, 2 নং সমীকরণের সাহায্যে 2 নং সমীকরণের সাহায্যে 1 নং কে লেখা যায়। কি লেখা যাবে? আমাদের কত আছে? y ইকুয়াল টু, আমাদের সমীকরণটা ছিল y ইকুয়াল টু px। px মানে হচ্ছে p এর মান c, তাহলে cx প্লাস a বাই a স্কয়ার বাই c। ঠিক আছে, তাহলে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। ইহাই নির্ণেয় কি হবে? সাধারণ সমাধান। এটা হচ্ছে নির্ণেয় সাধারণ সমাধান। আমি এখন 3 নং এর সাহায্যে যদি 1 নংকে লিখতে চাই তাহলে 3 নং হতে 3 নং হতে 3 নং হতে আমি 1 নং এ যদি এই মানটা বসাই তাহলে আমার আসবে এইভাবে, y ইকুয়াল টু p এর মান বসাবো, p এর মান হচ্ছে a বাই রুট এক্স ইন্টু এক্স প্লাস a স্কোয়ার বাই a বাই রুট এক্স। তাহলে যদি আমি এটাকে সরল করি তাহলে a রুট এক্স প্লাস আসবে a রুট এক্স। তাহলে y ইকুয়াল টু কত লেখা যাবে? 2a রুট এক্স লেখা যাবে, এবং এটাকে যদি স্কয়ার করি তাহলে কত হবে? 4ax। এটি হচ্ছে ব্যতিক্রমী সমাধান। তাহলে আমরা লিখব ইহাই কি নির্ণেয় ব্যতিক্রমী সমাধান। তাহলে আমরা এইভাবে একটা সমীকরণ, স্লাইডার আকারে সমীকরণ দেওয়া থাকলে তার ব্যতিক্রমী সমাধান এবং সাধারণ সমাধান বের করব।